আচ্ছা, একটু অন্যদের জন্য হচ্ছে একটু ওয়েট করি। আসুক একটু সবাই, একটু জয়েন করো কতক্ষণে। আর অনেকে হয়তো বা জয়েন করতেছেন না, কারণ হচ্ছে জানেন যে হচ্ছে রেকর্ড পাবেন, পরেও দেখতে পারবেন, সেই কারণে হয়তো। আচ্ছা, আস্তে ধীরে কথাবার্তা বলি, জয়েন করুক, আমরা একটু শুরু করি আর কি, যারা আছেন কয়েকজন। আর প্রথমত হচ্ছে একটু আপনাদের প্রথম ক্লাস, তো প্রথম ক্লাসে একটু জাস্ট ধারণা দিব, আর এরপরে হচ্ছে আমরা বাংলা নিয়ে আজকে শুরু করবো, বাংলা থেকে। তো দেখতে পাচ্ছেন আপনার, এটা হচ্ছে সিলেবাস, আপনার লিখিত সিলেবাস। আপনার হচ্ছে প্রিলির জন্য আসলে ওই ধরনের সিলেবাস বলে দেওয়া নাই, শুধু জাস্ট বলে দেওয়া আছে বাংলা। তার মানে হচ্ছে আপনার ধরেন বাংলা, সাধারণ জ্ঞান, ওই জিনিসগুলো থেকেই, যে টপিকগুলো থেকে নর্মালি অন্যান্য জবের জন্য প্রশ্ন করে, সেগুলো হচ্ছে আসবে আর কি। তো আমরা একটু, এখানে যেহেতু আছে বাংলা ব্যাকরণের কিছু অংশ, আমরা এমসিকিউতে আমাদের যে যে বিষয়গুলো দরকার আর কি, এমসিকিউতে বাংলা ব্যাকরণ সব জিনিসই দরকার বর্তমানে। তারপরেও ভাষার সংখ্যা, ভাষার রূপ, সাধু চলিত ভাষা রীতি রূপান্তর, দেশি বিদেশি শব্দ, নত্য সত্য বিধান, এই জিনিসগুলো হচ্ছে আপনার আসবে আর কি। তো এখানে সবগুলো দেওয়া নেই, আপনার ধরেন সমাজ দেওয়া নাই, তো আরো কি কি জানি দেওয়া নাই আর কি। আচ্ছা, তো যাই হোক, এগুলো আমরা প্রিপারেশন এমন ভাবেই নিব এমসিকিউতে, যাতে করে হচ্ছে এই যে 10 মার্ক, এই 10 মার্ক হচ্ছে আপনার কি কভার হয়ে যায়। ইংরেজিতে একই অবস্থা, ইংরেজিতে অল্প কিছু দেওয়া আছে, ইংরেজিতে দেওয়াই নাই ধরতে গেলে, এগুলো হচ্ছে আসলে রিটেনের জন্য দেওয়া। ইংলিশে আপনার ধরেন হচ্ছে আপনার আর্টিকেল, তারপরে ধরেন হচ্ছে বিভিন্ন ধরনের নাউন, প্রোনাউন যে জিনিসগুলো আছে, তারপরে হচ্ছে নাম্বার, জেন্ডার, প্রিপোজিশন, তারপরে হচ্ছে আপনার আর কি আসতে পারে, তারপরে হচ্ছে আপনার ফ্রেজ এন্ড ইডিয়মস, তারপরে হচ্ছে অ্যান্টোনিমস, সিনোনিমস, এই জিনিসগুলো হচ্ছে আসে আর কি। তারপরে সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয় বলি, সাধারণ জ্ঞানের দুইটা পার্ট, বাংলাদেশ বিষয় বলি আর হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলি। তো আহ, মোটামুটি হচ্ছে আপনার সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয় বলি অংশ থেকে হচ্ছে কিন্তু অনেক বেশি হচ্ছে প্রশ্ন আসে। আপনার বাংলাদেশ বিষয়গুলি থেকেই মোটামুটি বেশি প্রশ্ন আসে হচ্ছে আন্তর্জাতিক তুলনায় আর কি। গতবার হচ্ছে এই নিয়মটা ফলো করছে ওনারা। তো আমরা ওইভাবেই পড়বো যে বাংলাদেশ বিষয়গুলি একটু গুরুত্ব বেশি দিব। বাংলাদেশ বিষয়গুলির মধ্যে আপনার সংবিধান থেকে আপনার রিটেনের প্রশ্ন আসছে, এমসিকিউতে প্রশ্ন আসে নাই। আসতে পারে ছোটখাটো চার পাঁচটা তো শব্দ, মানে প্রশ্ন আছে যেগুলো হচ্ছে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো আপনার প্রিলিতে হচ্ছে দিতে পারে আর কি। আচ্ছা, তারপরে ভৌগোলিক অবস্থা, জনসংখ্যা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ইতিহাস, এই জিনিসগুলো থেকে খুব বেশি আসবে। এক হচ্ছে কি ভৌগোলিক অবস্থা, জনসংখ্যা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ইতিহাস খুব বেশি আসবে। তারপরে জলবায়ু, পরিবেশ, এগুলো আসতে পারে। তারপরে বাংলাদেশের উন্নয়নে কৃষি, বাণিজ্যের অবদান, উন্নয়ন যে পরিকল্পনাগুলো আছে, যে মেগা প্রজেক্ট গুলো আছে, সেগুলো থেকে, সাম্প্রতিক বিষয়গুলি থেকে হচ্ছে প্রশ্ন দিবে বেশি। আন্তর্জাতিক বিষয়গুলো থেকে কি দিয়ে থাকে, আন্তর্জাতিক বিষয়গুলো থেকে সাধারণত বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক, যেটা আন্তর্জাতিক, তারপরে সংগঠন যেগুলো আছে, যেমন ধরেন জাতিসংঘ, আইএমএফ এবং এর অঙ্গ সংগঠন সমূহের সঙ্গে বাংলাদেশ কবে যুক্ত হয়েছে, বা এদের কার্যাবলী কি, বাংলাদেশে এরা কিভাবে ভূমিকা রাখতেছে, সেই জিনিসগুলো থেকেই হচ্ছে আপনার প্রশ্ন দেয় এবং দিবে। তারপর বিখ্যাত ব্যক্তি বা প্রতিষ্ঠান, স্থান সমূহ, এগুলো নিয়ে হচ্ছে প্রশ্ন দিবে। আর বিজ্ঞান থেকে আসলে ওইভাবে এক্সাক্টলি দেয় না, কম্পিউটার থেকে একটা দুইটা প্রশ্ন দিবে। ওইটা আমরা মোটামুটি একটা ক্লাসে হচ্ছে দেখাই দিলে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, এগুলো হচ্ছে হয়ে যাবে আর কি। কম্পিউটার নিয়ে এত কঠিন কিছু আসে না, খুব সহজ জিনিসপত্রই হচ্ছে আসে। তো এটা হচ্ছে আপনার গেল হচ্ছে ইয়ে। তারপরে আমরা একটু দেখি, সেটা হচ্ছে কি, আমরা একটু আপনার, আচ্ছা বাংলা, আমরা একটু কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে দেখি। প্রথমে কৃষিটা দেখি। তো দেখেন, কৃষির হচ্ছে বাংলাদেশের কৃষি পরিচিতি, এখান থেকে হচ্ছে গতবার কয়টা, 5টা প্রশ্ন আসছে। মানে কি সামগ্রিক ভাবে প্রথম যে কোনো একটা বই আর একটা কৃষি, আপনারা যে বইতে পড়বেন, আমি বলি যে হচ্ছে আপনারা যে বই ভালো লাগে সেটা পড়বেন। তারপরেও হচ্ছে আমি এর আগেও জিমাওলা হচ্ছে ইয়া করছে, জিমাওলার আপনার আহ বইয়ের যে ব্যাপারটা, কৃষিটা ভালো, যথেষ্ট ভালো কৃষি, এবং হচ্ছে ভুল খুব একটা বেশি নাই। কিন্তু আপনার হচ্ছে বাংলাদেশ, তারপরে আপনার ধরেন সাধারণ জ্ঞান, কিংবা ইংরেজি এবং হচ্ছে আপনার কি বাংলা, এগুলোর জন্য আমি বলি না হচ্ছে যে জিমাওলা ফলো করেন, কারণ জিমাওলাতে এগুলো খুবই কম দেওয়া আছে এবং গোছানো অবস্থায় দেওয়া নাই। ওরা হচ্ছে বিগত সালের বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে বেশি, সেগুলো হচ্ছে দিছে। কিন্তু আপনার হ্যাঁ আপনাদের হচ্ছে, হ্যাঁ আপনাদের আমি ইয়েটা অফ করে রাখছি, আপনারা হচ্ছে চ্যাট বক্সে প্রশ্ন করবেন, চ্যাট বক্সে ইয়ে করবেন আর কি। আর যারা হাত রেজ করছেন, হাত রেজেন্স ঠিকই আছে, আপনারা চ্যাট বক্সে লিখে দেন, আমি হচ্ছে ওখান থেকে দেখে নিবো। আচ্ছা, তো আচ্ছা বলি, তারপরে বাংলাদেশের
কৃষি পরিচিতির ব্যাপারগুলো হচ্ছে আপনার কৃষি পরিচিতি নিয়ে সামগ্রিকভাবে যে একটা ধারণা, সেটার জায়গা থেকে হচ্ছে বেশি প্রশ্ন আসে। আচ্ছা, কি বলতে গেছিলাম আবার একটা ভুলে গেছি। ও অন্যান্য অন্যান্য বই, অন্যান্য বিষয়গুলোর জন্য আমি সাধারণত অন্যান্য বিষয়গুলো আপনাদের বলে দিছি আমি হচ্ছে আপনাদের গ্রুপে যে আছেন, আপনার ওইখানে পিন করে কমেন্টে দেওয়া আছে যে হচ্ছে আমি বলছি যে হচ্ছে জি মাওলা আর হচ্ছে আপনারা একটা স্টুডেন্টস এর হচ্ছে পারলে ডাইজেস্ট কিনে নেবেন। আর যাদের হচ্ছে বই আছে তাদের তো আছেই, তাদের কোনো সমস্যা নাই। হ্যাঁ, যার MP3 আছে, হ্যাঁ MP3 পড়বেন, এগুলো খুব আহামরি পার্থক্য না। আপনাদের এত ডিপ লেভেলের জিনিসপত্র পড়া লাগবে না যে হচ্ছে আপনার মানে আমি যে বই থেকে পড়াবো ওই বই না পড়লে না, হয়তো দেখবেন 19-20 পার্থক্য। আর যেগুলা পার্থক্য আর যেগুলো আপনাদের জন্য আসে যে প্রশ্নগুলা, এগুলো আছে সব, এগুলো সবই আছে সব বইয়ে। আপনাদের ওই এত মানে পুরোপুরি বিসিএস স্টাইলে যে আপনাদের প্রিপারেশন নিতে হবে ব্যাপারটা তা না। আচ্ছা, কারো হচ্ছে অগ্রদূত, কেউ বা ইংলিশ মাস্টার। হ্যাঁ, ইংলিশের জন্য কিনছেন, ভালো কথা, কোনো সমস্যা নেই। আমি হচ্ছে বলছি এই কারণে বলছি যে হচ্ছে ধরেন আপনার ডাইজেস্টটা কি থাকে, বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে আপনার সাধারণ জ্ঞান, সবগুলো একসঙ্গে থাকে আর কি, আলাদা বই কেনার প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে আপনার পড়তে সুবিধা হবে, আবার হচ্ছে টাকাও কিছুটা সেভ হইলো আর কি। ইংলিশের জন্য হচ্ছে মাস্টার, হ্যাঁ মাস্টার তো যথেষ্ট ভালো একটা বই আর কি, খুবই ভালো। মানে ভালো বই বলতে বাজারের টপ টপে বলা যায় হচ্ছে একটা দুইটা বইয়ের মধ্যে মাস্টার আছে, প্রথম দিকে আছে। আহ, অনেক জিনিস তো মাস্টারের মানে অনেক জিনিস বাছাই করে পড়াটা জরুরি। তো হচ্ছে আমি যেহেতু আপনার ডাইজেস্টটা ফলো করবো, মোটামুটি এখানে ভালো জিনিস সহজভাবে দেওয়া আছে। আমি যখন পড়াবো তখন আপনারা ওই চ্যাপ্টারের হচ্ছে যে কোনো বইয়ের হয় সেটা কৃষি কিংবা হচ্ছে অন্যান্য যে বিষয়গুলো বইয়ের, ওইখানে গিয়ে হচ্ছে আপনারা ওগুলা বের করে হচ্ছে পড়বেন। যেমন আমি যদি জেন্ডারে পড়াই, জেন্ডারে কি জিনিসগুলো আমি পড়াচ্ছি সেই জিনিসগুলো আপনারা, আমি তো দাগাই দিব, সেই আপনাদেরকে অবশ্যই পিডিএফটা দিয়ে দিব। সেই জিনিসগুলো হচ্ছে আপনারা আপনাদের বইয়ে হচ্ছে দাগায় পড়তে পারবেন। আর আজকে যেহেতু বাংলা ক্লাস নিব প্রথমে এর শেষে, সো আপনারা দেখতে পারবেন আর কি বাংলা হচ্ছে কি জিনিসগুলো আমরা পড়াবো। আচ্ছা, তো কৃষি সামগ্রিকভাবে কৃষি পরিচিতি থেকে 5টা প্রশ্ন, মৃত্তিকা বা মাটি, মাটি নিয়ে 2টা আসছে, মাঠ ফসল চাষাবাদ থেকে 2টা প্রশ্ন আসছে, ফুল ও ফল চাষাবাদ থেকে 1টা, সবজি চাষাবাদ থেকে 2টা, ফসলের রোগ ও পোকামাকড় ও বালাই ব্যবস্থাপনা থেকে 4টা প্রশ্ন আসছে। আমি এগুলো একটু আইডিয়া ভালো করে করে রাখছি যে এই চ্যাপ্টার গুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, গুরুত্ব বেশি দিবেন আর কি এগুলো, মানে এগুলো থেকে প্রশ্ন কিন্তু বেশি আসতেছে। উদ্ভিদের পুষ্টি ও সার ব্যবস্থাপনা, কোন কোন সারের জন্য আপনার সারের অভাবে কি রোগ হইতে পারে, তারপরে কোন কোন সারের ঘাটতি মেটাতে কোন কোন মানে আপনার বাজারে যে সারগুলো পাওয়া যায় সেগুলো দিবেন। তারপরে এই জিনিসগুলো থেকে বেশি আসতেছে। তারপরে আপনার হচ্ছে আবার কি, আবার হচ্ছে আপনার গৃহবাড়িতে পশু পাখি পালন, হাঁস মুরগি ছাগল, এগুলো নিয়ে হচ্ছে আপনার 5টা প্রশ্ন আসতেছে। এগুলো একেবারে পালনের ভিতর থেকে বেশি আসে না, এগুলো জাত বা হচ্ছে কোনটা ভালো বাংলাদেশে আবহাওয়ার উপযোগী এই জাতীয় জিনিসগুলো বেশি আসে। মাছ চাষ থেকে একটা দিছে, যদিও হচ্ছে এগুলো আমরা হালকা একটা ধারণা দেয় যে মাছ চাষ এটাও কৃষির আওতার মধ্যে, পুরোটাই সামগ্রিক কৃষির আওতার মধ্যে, যার কারণে আর কি এগুলো থেকে অল্প প্রশ্ন দিচ্ছে। ফসল সংগ্রহ ও বীজ প্রযুক্তি, ফসল সংগ্রহ করলেন আপনি, কখন শুরু করলেন, তারপরে কিভাবে ভালো করে সংগ্রহ আপনার হচ্ছে সেটাকে সংরক্ষণ করলেন, সংরক্ষণ করলে অনেকদিন থাকবে, তারপরে যে বীজের যে গুণাগুণ কিভাবে বজায় রাখবেন, তারপরে বীজ কিভাবে সংরক্ষণ করবেন, এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসতেছে বেশি। তারপরে ফসলের বিভিন্ন জাত, জাত থেকে আসে, 2-3টা জাত থেকে প্রশ্ন দিতে পারে। তারপর আপনার কৃষি যান্ত্রিকীকরণ ও সেচ, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ, গতবার দেয় নাই তো কি দিচ্ছে, এটা সামনে দিতে পারে। খাদ্য প্রক্রিয়াজাতকরণ একটা প্রশ্ন আসছে, আগাছা দমন থেকে প্রশ্ন আসবেই, এগুলো এগুলো ছোট ছোট জিনিস, একটা দুইটা প্রশ্ন এগুলো থেকে আসবেই। কৃষি সম্প্রসারণ, আপনারা কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাভুক্ত থাকবেন, আপনারা যে জবটা করবেন। সো ওইখানকার ওদের নিয়ে সম্প্রসারণের কি কাজ, কি কাজ আপনারা মাঠ পর্যায়ে গিয়ে করবেন, সেই জিনিসগুলো থেকে আপনার প্রশ্ন দিবে। 2টা প্রশ্ন দিচ্ছে অলরেডি কিন্তু। তারপর বিভিন্ন যে কৃষি প্রতিষ্ঠান আছে, সে প্রতিষ্ঠান সম্পর্কিত হচ্ছে আপনার যেমন হচ্ছে আপনি ধরেন বিএডিসি, তারপর বা বাড়ি, এরা কি ধরনের প্রতিষ্ঠান জানেন যে বিএডিসি হচ্ছে বীজ ইয়া করে, আপনার হচ্ছে বীজ সরবরাহ করে থাকে ওনারা, হচ্ছে কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে হচ্ছে আপনার বীজ উৎপাদন করে, তারপরে সেগুলো হচ্ছে কৃষকদের মাঝে ছড়ায় দেয়। তারপরে বাড়ি, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউশন, মানে সকল ধরনের ফসল নিয়ে হচ্ছে তারা কাজ করে থাকে। তো এই ধরনের যে ইয়াগুলো আছে, কৃষিভিত্তিক হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে প্রশ্ন আসতেছে। মৃত্তিকা থেকে 2টো আসতো, হ্যাঁ মাঠ ফসল চাষ করতে, এটা হচ্ছে সামগ্রিক। এই যে কয়েকটা 19টা টপিক আছে, আমি 19টা টপিক হচ্ছে চিহ্নিত করছি আর কি। বইয়ের মধ্যে হয়তো বা 19টা টপিক এভাবে ভিতরে মানে উপরে পাবেন না, ভিতরে ছোট ছোট আকারে যখন তখন এই 19টা টপিক পাবেন। তো এগুলো থেকে যে প্রশ্নগুলো আসতেছে দেখেন কয়টা হবে, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা,
এই 6টা টপিক থেকে আমি যেগুলা দাগ দিয়ে রাখছি, কয়টা প্রশ্ন আসছে? 10টা, তারপরে হচ্ছে 18টা, 21টা, 21, 22, 23টা প্রশ্ন আসছে এই জায়গাগুলো থেকে। 40টার মধ্যে 23টা প্রশ্ন আসছে এই 5টা জায়গা থেকে, 2, 4, হ্যাঁ 6টা জায়গা থেকে। অনেকগুলো প্রশ্ন কিন্তু। তারপর আবার যদি আরো কিছু অ্যাড করে দেন তো দেখবেন হচ্ছে অনেকগুলো প্রশ্ন হচ্ছে পাওয়া যাবেন কমন। এবং কি আরেকটা কথা, বিগত সালের সব প্রশ্নে হচ্ছে পড়বেন সব প্রথমেই, কোনো কথা নাই, এটা নিয়ে কোনো কথা হবে না। বিগত সালের প্রশ্নগুলো থেকে আপনি দেখবেন হচ্ছে 5-10টা হুবহু কমন পেয়ে যেতে পারেন। যারা 21 সাল ভিত্তিক পরীক্ষা দিচ্ছেন বা হচ্ছে তারা জানেন যে কতগুলো আপনারা এর আগে যে প্রশ্নগুলো আছে সেগুলো থেকে পাইছেন। তারপরে জি মাওলাতে আমি দেখলাম যে হচ্ছে আপনার মোটামুটি জি মাওলার প্রতিটা চ্যাপ্টারের পিছনেই হচ্ছে কিন্তু বিগত সালের সব প্রশ্নগুলো দেওয়া আছে। ইপিংকে একবার বইয়ের শেষেও হচ্ছে আপনার মোটামুটি 11 সাল থেকে হচ্ছে আপনার প্রশ্নগুলো খুব ভালো করেই হচ্ছে দেওয়া আছে আর কি। আচ্ছা, একটু ওয়েট করেন। আচ্ছা, একটু শব্দের জন্য দুঃখিত। তারপরে ইংলিশে একটু যাই। ইংলিশে আপনার দেখেন কোন জায়গাগুলো থেকে আসতেছে। ইংলিশে আপনার হচ্ছে জেন্ডার, জেন্ডার টপিক থেকে হচ্ছে আপনার একটা প্রশ্ন আসে। জেন্ডার এগুলো থেকে আসবেই, জেন্ডার থেকে আসতেছে। তারপরে প্রিপোজিশন থেকে 3টা প্রশ্ন আসছে। তো প্রিপোজিশন ইম্পর্টেন্ট। প্রিপোজিশনের উপর আপনাদেরকে একটু হালকা আমি একটা ক্লাসের মতো দিচ্ছিলাম বেসিক, যে হচ্ছে কিভাবে শুরু করবো না আর কি প্রিপোজিশনটা। ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে আসবে, ইনকারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স আসবে এগুলো। তারপরে নাম্বার থেকে জেন্ডার, নাম্বার এগুলো তারপরে হচ্ছে সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ, ইংলিশে অ্যান্টোনিমস, সিনোনিমস আসতেছে, আর্টিকেল আসতেছে। এগুলো থেকে প্রশ্ন একটা করে আসবেই। এগুলা মানে ছোট ছোট চ্যাপ্টার, একটা করে প্রশ্ন কমন পাবেন আর কি সহজেই। ফ্রেড এন্ড সিরিয়ামস থেকে গতবার একটা দিছিল, তো কি সামনে আরো 2টো দিতে পারে এগুলো। তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে হচ্ছে ইংলিশে এক কথায় প্রকাশ, সেখান থেকে ওই প্রশ্ন আসতেছে। বানান, বানান ইম্পর্টেন্ট, বানান থেকে হচ্ছে আপনার 2টা প্রশ্ন পাবেন। তারপরে হচ্ছে ইংরেজি সাহিত্য, ইংরেজি সাহিত্যের উপর আপনাদের একটা জাস্ট একটা ক্লাস নিলেই হচ্ছে সহজ প্রশ্নগুলো আসে, একটা ক্লাস নিলে হচ্ছে হয়ে যাবে ইংলিশ সাহিত্যের উপরে। এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। তারপরে টেন্স এন্ড ভয়েস আমরা এমনভাবে পড়বো যাতে করে হচ্ছে আপনার টেন্স এন্ড ভয়েস এর রিটেনের জন্য প্রশ্ন আসতে পারে এই জায়গাগুলো থেকে, এর সঙ্গে যাতে হচ্ছে কাজে লাগে। তো মোটামুটি ইংলিশের এই কয়েকটা জায়গাগুলো থেকে হচ্ছে গতবারে প্রশ্ন টাচ করছে, এই কয়েকটা জায়গাগুলো থেকে সব পরীক্ষায় হচ্ছে টাচ করে। আমরা এগুলো একটু ভালো করে পড়বো আর কি ইংলিশ। আর ইংলিশের আপনাদের অনেকেরই হচ্ছে একটু আহ ইয়ে আছে, ভীতি আছে। সো সেক্ষেত্রে হচ্ছে ইংলিশটা নিয়ে আমরা একটু বেশি জোর দিব, ভালো করে জোর দিব আর কি। আপনারা দেখতে পাবেন আর কি। তো এগুলো একটু জাস্ট লিখে রাখতে পারেন। আর আপনাদেরকে যেহেতু প্রোভাইড করবো এই জিনিসগুলো, তো না আর একটু সমস্যা নেই। আচ্ছা, বাংলা, বাংলা সাহিত্য অংশ থেকে বেশি আসছে গতবার। আর মোটামুটি সাহিত্য ব্যাকরণ অংশের তুলনায় আমি বলবো যে একটু সহজই। ব্যাকরণ অংশে ঝামেলা বেশি, অনেক জিনিস কিন্তু প্রশ্ন আসছে কম, মাত্র 7 মার্ক। আর সাহিত্য থেকে দেখেন 13 মার্ক, অনেক কিন্তু প্রশ্ন আসছে। সাহিত্য আপনি দেখেন ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক যে এই দুইটা টপিক থেকে 6টা টপিক চলে আসছে। এরপরে আছে কি, এরপরে রবীন্দ্রনাথ সম্পর্কে তো অবশ্যই একটু পড়া লাগবে, নজরুল সম্পর্কে পড়া লাগবে, রোকেয়া, তারপরে মধুসূদন, তারপরে ধরুন আরো কিছু আছে, আর জসিমউদ্দিন, কায়কোবাদ, তারপরে ধরুন আল মাহমুদ। তো এরকম আরো কয়েকজন আছে, এগুলো থেকে কয়েকটা মানে এগুলো এদের যে সহজ প্রশ্নগুলো এগুলো খুব কঠিন না। যে হচ্ছে কোনো বই আপনার যেরকম বিসিএস এর প্রশ্ন আসে যে হচ্ছে এরকম বইয়ের হচ্ছে একটা লাইন উঠে দিয়ে বললো হচ্ছে এটা কোন মানে ওটা কোন উপন্যাসের হচ্ছে কে বলছে, এই ধরনের প্রশ্নগুলো কম আসে। আপনাদের সহজ প্রশ্নগুলো হচ্ছে আসে আর কি। তারপর বিভিন্ন লেখকের যে উপাধি আছে, কি কি উপাধি আছে সেগুলো থেকে। তারপর সাহিত্যের যে যুগ ভাগ, 3টা যুগের সাহিত্য ভাগ করা হয়েছে, সেই সাহিত্য সেগুলো থেকে হচ্ছে আসছে প্রশ্ন। তো মোটামুটি সাহিত্যের সিলেবাসটা খুব বেশি বড় না। ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধ যদি একটু আমরা ভালো করে পড়ে ফেলি, তারপরে দেখবেন হচ্ছে এইটুকু হচ্ছে অল্প সময়ের মধ্যে হচ্ছে সম্ভব। কিন্তু ব্যাকরণ অংশে ঝামেলা হচ্ছে, ব্যাকরণ অংশে হিউজ সিলেবাস, কোন জায়গা থেকে আপনার প্রশ্ন মানে দিবে আর কি জানাটা একটু টাফ। তো সেক্ষেত্রে প্রশ্ন আপনার ধরেন বাগধারা, অনেকগুলা বাগধারা আছে, বাগধারা থেকে একটা প্রশ্ন পাবেন, এটা মাস্ট। তারপর হচ্ছে আপনার পরিভাষা শব্দ, হচ্ছে আপনার যে হচ্ছে ইংরেজি যে শব্দগুলো আছে বাংলা ব্যবহৃত হয়েছে সেগুলোর অর্থ কি, সেগুলো থেকে একটা পাবেন। সমার্থক শব্দ থেকে একটা পাবেন, বানান থেকে একটা পাবেন। আর হচ্ছে আরেকটা পাইতে পারেন, সেটা হচ্ছে শব্দের উৎস থেকে। অর্থাৎ হচ্ছে বাংলা ভাষা হচ্ছে বিভিন্ন শব্দ আমরা ব্যবহার করি, সেই শব্দগুলো কোন ভাষা থেকে আসছে, অন্যান্য যে জায়গাগুলো থেকে আসছে সেগুলো। যেমন হচ্ছে চা, চিনি, এগুলো হচ্ছে কোন জাতীয় শব্দ?
চিনি হচ্ছে আপনার হচ্ছে চাইনিজ শব্দ, চীন থেকে হচ্ছে আসছে। তো এরকম আরো কতগুলো আছে, তো এগুলো আপনারা দেখেন বাগধারা, তারপরে হচ্ছে শব্দের উৎস, পরিভাষা, সমার্থক শব্দ, বানান, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এখান থেকে কিন্তু পাঁচটা শব্দ, পাঁচটা প্রশ্ন চলে আসছে কতবার। তো ব্যাকরণ সিলেবাস যেহেতু হিউজ, সে সঙ্গে আপনার হচ্ছে সমাস আসে, কারক আসে, বিষয়গুলো সেগুলো আপনার এমসিকিউ দেয় নাই, কিন্তু কত হচ্ছে আপনার রিটার্নের ক্ষেত্রে হচ্ছে সেগুলো আসে। তো আমরা এগুলো প্রিলিতে একসঙ্গে সেরে ফেলবো আর কি। আরেকবার হচ্ছে আমার রিটার্নের জন্য রেখে দেওয়ার কোনো মানে হয় না। রিটার্নের সময় আমরা এই জিনিসগুলো রিভিশন দিব, তাহলে হচ্ছে সুবিধা হবে আমাদের। সাধারণ জ্ঞান একই কথা বলবো। সাধারণ জ্ঞানে বাংলাদেশ অংশ থেকে বেশি প্রশ্ন আসতেছে। দেখেন কি কি বিষয় থেকে আসতেছে, এই কয়টা টপিক বাংলাদেশের মানে শুরু থেকে ধরেন বঙ্গবন্ধু 6 দফা 7 মার্চের ভাষণ থেকে আসছে, তারপরে হচ্ছে ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধ থেকে 4টা প্রশ্ন। এইগুলো জায়গা থেকে কয়টা প্রশ্ন আসছে, একটা দুটো তিনটা চারটা 8টা প্রশ্ন হচ্ছে এই কয়টা জায়গা থেকে, 13টার মতো 8টা প্রশ্ন। তারপর আর নদী নিয়ে একটা প্রশ্ন আসবেই, নর্মাল। তারপরে বাংলাদেশ যে হচ্ছে আপনার বাংলাদেশের যে কয়েকটা হচ্ছে মানে আন্তর্জাতিক সংগঠনগুলো আছে যেগুলোর সঙ্গে বাংলাদেশ যুক্ত, সেগুলোর কয়টা হচ্ছে যেমন সার্ক কি কারণে ইম্পর্টেন্ট, এই কারণে সার্ক হচ্ছে বাংলাদেশেরই একজন লোক হচ্ছে সার্কের ইয়ে ছিলেন, মানে কি বলে, সার্কের প্রস্তাবনা করছিলেন সার্ক প্রতিষ্ঠার জন্য। তো সেই কারণে এরকম আরো বিমস্টেক আছে, তারপরে হচ্ছে আরো কি কি জানি আছে, যেগুলো হচ্ছে বাংলাদেশে হচ্ছে এগুলোর আপনার কি বলে, এদের হচ্ছে কার্যালয়গুলো অবস্থিত। তো সেই জায়গাগুলো থেকে প্রশ্ন ইম্পর্টেন্ট আকারে আসে, বিভিন্ন পরীক্ষায় আসে। তারপরে নদী নিয়ে প্রশ্ন আসছে, যে হচ্ছে বাংলাদেশে উৎপত্তি হয়েছে একটা নদী এবং হচ্ছে বাংলাদেশের মধ্যে শেষ হয়েছে কোন নদী, হালদা। তো হালদা নিয়ে নদী নিয়ে প্রতিটা প্রশ্নই হচ্ছে মানে প্রতিটা পরীক্ষাতে হচ্ছে একটা প্রশ্ন থাকে, কি কারণে হালদা একে তো বাংলাদেশে উৎপত্তি হয়ে বাংলাদেশে শেষ হয়েছে, সে সঙ্গে আবার হচ্ছে কি হালদাতে হচ্ছে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, হালদা বাংলাদেশের একমাত্র নদীগুলোর মধ্যে প্রচুর পরিমাণে রেণুপোনা সংগ্রহ করা হয় হালদা থেকে। সো হালদা নিয়ে প্রশ্ন আসে আর কি। তারপর প্রধানমন্ত্রী রিলেটেড একটা প্রশ্ন আসছে। আচ্ছা, এবার আন্তর্জাতিকে কি, আন্তর্জাতিকে অন্যান্য দেশ সময়ের নাম থেকে দিছে, সৌরজগৎ থেকে দিছে, বিভিন্ন জিনিসের প্রথম উৎপত্তি, তারপর আপনার হচ্ছে প্রাচীন যে সভ্যতাগুলো আছে সেগুলো থেকে, প্রাচীন সভ্যতাগুলো কোনটা কোথায়, যেমন হচ্ছে সিন্ধু সভ্যতা কোথায়, মহেঞ্জোদারোতে, তারপরে হচ্ছে আপনার এরকম আহ এটা কি বলে আহ ট্রয় নগরী যেটা, সেটা কোন তুরস্কে অবস্থিত ছিল। এই জাতীয় যে সভ্যতাগুলো আছে সেগুলো থেকে হচ্ছে প্রশ্ন হচ্ছে দিছে। তো সাধারণ জ্ঞান নিয়ে মানে আপনাদের হচ্ছে বলবো যে হচ্ছে সাধারণ জ্ঞান আর হচ্ছে আপনাদের কৃষি নিয়ে খুব একটা বেশি চিন্তার বিষয় না। খুব মানে এগুলা পড়লে হচ্ছে আপনারা পারবেন, অনেক জিনিসে হচ্ছে অনেকেই পড়তেছেন। ঝামেলার আপনাদের বাজবে বেশি হচ্ছে ইংলিশে, ইংলিশ আর হচ্ছে আপনাদের হচ্ছে বাংলা, বাংলায় একটু ঝামেলা বাঁধবে, যেহেতু এগুলো আপনারা ওই আকারে হচ্ছে বেশি করে পড়েন নাই। সে কারণে হচ্ছে বাংলা ইংলিশে, বিশেষ করে ইংলিশে একটু বেশি গুরুত্ব দেওয়া লাগবে, যেহেতু এখন রিটেনের জন্য পাস মার্ক করে দিচ্ছে, সো একটু ভালো করে গুরুত্ব দিতে হবে। আর এই বাংলাতে এমনিতেও গুরুত্ব দেওয়া লাগবে। আচ্ছা, আপনাদের প্রশ্ন আমি বলে গেলাম একটা না, আপনাদের চ্যাট বক্সে প্রশ্ন করতে থাকেন আপনারা, আমি হচ্ছে অ্যান্সার দিই আর কি। না হ্যাঁ, আপনাদের এই অফ করে আছে মাইক। আচ্ছা, চ্যাট বক্সে আপনারা দেন, করেন, আপনারা প্রশ্ন করেন চ্যাট বক্সে, আপনারা লিখে লিখে প্রশ্ন করেন, একটু সময় লাগবে তাও করেন। স্ট্র্যাটেজি কি হবে আপনাদের, স্ট্র্যাটেজি? আচ্ছা, ভালো প্রশ্ন। স্ট্র্যাটেজি কি হবে? আপনাদের স্ট্র্যাটেজি হবে এরকম যে হচ্ছে আপনাদের খুব একটা বেশি স্ট্র্যাটেজি ফলো করার দরকার নাই। আমি সময় এবার যেহেতু কম, সো আমি আপনাদের মোটামুটি 4 মাসের হচ্ছে একটা কোর্স সাজাইছি, যে হচ্ছে রুটিনটা দিছিলাম আপনাদের রুটিন অনুসারে 4 মাসের মধ্যে হচ্ছে শেষ করার একটা প্ল্যান হচ্ছে আছে। এবং এখন চাচ্ছি যে হচ্ছে 4 মাসের আগে হচ্ছে একটু শেষ করবো, অ্যাটলিস্ট যাতে হচ্ছে 10 দিন আগে শেষ করতে পারি, 10 থেকে 15 দিন আগে, 3.5 মাস কিংবা হচ্ছে 10 দিন আগে শেষ করতে পারি। এই কারণেই যে হচ্ছে আপনাদের বলা যাচ্ছে না আসলে পরীক্ষাটা কি হবে, মানে যদি হচ্ছে 4 মাসের মাথায় পরীক্ষা দিয়ে দেয় তাহলে হচ্ছে একটু ঝামেলায় পড়ে যাবে। তো শেষের 10 দিন বা 15 দিন অ্যাটলিস্ট রিভিশনের জন্য অবশ্যই রাখা দরকার, যাতে হচ্ছে প্রতিটা বিষয় হচ্ছে তো আবার 2বার করে রিভিশন দিতে পারে, তা না হলে ঝামেলা হয়ে যাবে। তো সেক্ষেত্রে একটু আমরা এখন আজকে অবশ্য আমি ভাবছিলাম যে হচ্ছে কোনো ক্লাস করাবো না, জাস্ট খালি আইডিয়াটা দিব আপনাদের। কিন্তু ক্লাস এই কারণেই করাচ্ছি যে হচ্ছে যেহেতু সময়টা কম, হচ্ছে আর হচ্ছে আপনাদেরকে সময়টা কম, সে কারণে প্রিপোজিশনের হচ্ছে ক্লাসটা আমি আপনাদের হচ্ছে আগে নিয়ে নিছি, যে প্রিপোজিশনটা বলে দিছি যে এই জিনিসগুলো শেষ করে ফেলেন, আমরা আরেকটা ক্লাসে প্রিপোজিশনটা বাকি যেগুলো আছে সেগুলো দেখাই দিব। গ্রুপ ভিত্তিক যে পিডিএফটা দিছি সেটা আশা করি আপনারা শেষ করছেন বা করতেছেন আর কি, ভালো করে ওইটা কমপ্লিট করেন। আর হচ্ছে আজকে বাংলায় কারণে ক্লাস নিচ্ছি যাতে হচ্ছে আপনাদের
4 মাসের মধ্যে যে হচ্ছে আপনাদের টার্গেটটা, সেই টার্গেটটা আমরা যাতে আরেকটু আগে শেষ করতে পারি। হ্যাঁ, স্ট্র্যাটেজি কি বলবো? যে হচ্ছে আপনারা আমার সঙ্গে হচ্ছে তাল মিলাবেন আরকি। প্রতিদিন একটা প্রতিদিন শেষ করবেন। এখন যেহেতু আজকে একটা হচ্ছে, কালকে কিন্তু হবে না। এর পরের দিন হচ্ছে ক্লাস। তো আজকে আপনার হচ্ছে ভালো একটা সময় পাবেন। হ্যাঁ, আপনার ভালো একটা সময় পাবেন সেটা কমপ্লিট করার জন্যে। আর না, একটা গ্রুপে, হ্যাঁ, একটা গ্রুপের হচ্ছে ওরা আপনাদের থেকে বেশি আগে না। ওরা হচ্ছে ১ টা সপ্তাহ আগায় আছে। সো আ ওরা কাছাকাছি আরকি ধরা যায়। ওরা হচ্ছে প্রতিটা হচ্ছে একটা করে ক্লাস শেষ হইছে আরকি ওনাদের। আজকে আপনাদের ১ তারিখে, হ্যাঁ, ১ তারিখে আপনাদের ছিল যেহেতু একটু ব্যস্ত ছিলাম এখানে একটু দেরি হয়ে গেছে। তাও আপনাদেরকে দেখাই দিছি, ওইটা ভালো হইছে। আর আজকে এই কারণে সকালে একটু করতেছি। কালকে থেকে হচ্ছে আপনারা আবার দেখবেন, কালকে ৫ তারিখ, হ্যাঁ, ৫ তারিখে আছে, কালকে ক্লাস আছে আপনাদের। কালকে থেকে আপনারা দেখবেন রাতের বেলায় হচ্ছে ক্লাস হবে। তো ওটা নিয়ে টেনশন করার কিছু নাই। ওই অনুসারে হচ্ছে ফলো করবো আরকি। আর স্ট্র্যাটেজিটা হবে আমি যেভাবে পড়াবো প্রতিদিনটা হচ্ছে প্রতিদিন কমপ্লিট করে ফেলবেন। যেমন হ্যাঁ, প্রতিদিন হচ্ছে আপনাদের কমপ্লিট করাটা জরুরি এই কারণেই। আমি যদি হচ্ছে আপনার ৪ মাসের কাছাকাছি সময়ে যদি হচ্ছে শেষ করতে চাই আরকি, তাহলে হচ্ছে আপনাদের ওই অনুসারে হচ্ছে দৌড়ানো দরকার। আর আ যা পড়াবো মোটামুটি আপনাদের দেখবেন সময় লাগবে আরকি। ১ দিন তো সময় দেওয়া লাগবে আপনাদের মাস্ট ভালো করে পড়ার জন্য এগুলো। আচ্ছা, ঠিক আছে। আমরা প্রশ্ন, হ্যাঁ, শেষে আরেকটু নিব প্রশ্ন। এখন হচ্ছে বাংলা ক্লাসটা হচ্ছে শুরু করি আরকি। বাংলা আপনার বাংলা ১ম দিকে হচ্ছে আপনার যেকোনো বাংলা বইয়ের শুরু করলে হচ্ছে বাংলা ভাষা নিয়ে একটা হচ্ছে হালকা করে হচ্ছে একটা ধারণা। তো সেই ধারণা আপনার এই যে প্রশ্নগুলো আছে এগুলোতে পড়ে ফেলবেন, এক কথায় শেষ। আচ্ছা, আমরা দেখি ১ম এ কি মনোভাব প্রকাশের মাধ্যম কি আপনার? যে মনোভাব প্রকাশের মাধ্যম হচ্ছে ভাষা। ভাষার প্রধান উপকরণ বা উপাদান কি? সেটা হচ্ছে ধ্বনি। ১ম এই হচ্ছে যেকোনো ভাষার ধ্বনি, মানে একটা শব্দ আপনি গলা দিয়ে বাকপ্রত্যঙ্গে আপনার ফুসফুস থেকে যখন আপনার বাতাস হচ্ছে শ্বাসনালী দিয়ে বের হবে তখন একটা ধ্বনি, একটা ধ্বনি। ধ্বনি একটা ধ্বনি প্রকাশ পাইছে। এই ধ্বনি, এটাই হচ্ছে ধ্বনি। যে ধ্বনির মাধ্যমে হচ্ছে আপনি কয়েকটা ধ্বনি মিলে হচ্ছে একটা শব্দ হবে। একটা শব্দ মিলে হচ্ছে কয়েকটা শব্দ মিলে একটা বাক্য। বাক্য থেকে তারপরে হচ্ছে আপনারা যাবেন। বাংলা ভাষা ২ টা রূপ। একটা হচ্ছে সাধু ভাষা এবং হচ্ছে চলিত। সাধু আমরা বর্তমানে ব্যবহার করি না। সাধু আগে হচ্ছে যেমন রবীন্দ্রনাথরা আরো যে বঙ্কিমচন্দ্র হচ্ছে, কিংবা ওনারা যে ভাষায় লিখতেন, ওনারা যে ভাষায় কবিতা বই লিখে গেছেন সেটা কিন্তু সাধু ভাষা। তো বর্তমানে হচ্ছে আমরা চলিত ভাষা হচ্ছে আসলে আ আমরা যেটাতে নরমালি এখন আমরা যেটাতে কথা বলতেছি, যে হচ্ছে আমাদের এটা কিন্তু প্রতিনিয়ত আমরা পাল্টাচ্ছি। বিভিন্ন শব্দ আমরা কিন্তু আ কয়েক বছর পর হচ্ছে পাল্টায় ব্যবহার করি। যেমন হচ্ছে আমরা আগে এটাকে কি বলে, প্যারা শব্দ ইউজ করতাম না। প্যারা মানে হচ্ছে একটু ঝামেলা টাইপের মনে হয় যে প্যারা লাগতেছে। মানে একটু হচ্ছে পেইনদায়ক কোন জিনিস আমাদের কাছে এরকম লাগে। তো এই ধরনের শব্দগুলো হচ্ছে আসতেছে আমাদের ভাষার মধ্যে যোগ হচ্ছে। তো এটাই হচ্ছে চলিত, মানে হচ্ছে সময়ের সঙ্গে যেটা চলমান আছে সেটা হচ্ছে চলিত ভাষা। আর সাধু ভাষা আগে হচ্ছে সাধারণত যারা আপনারা জানেন হিন্দু সমাজে হচ্ছে আপনাদের হিন্দু সমাজে হচ্ছে আপনার অনেকগুলা, এটা কি বলে, আ শ্রেণী ছিল। ৪ টা না কয়টা শ্রেণী আছে। তো যারা হচ্ছে উপরের দিকে ছিল তারা হচ্ছে সাধু ভাষা লিখত। সাধু ভাষা সহজে পরিবর্তন করা যাইত না। এই কারণে হচ্ছে ওনারা এটা ব্যবহার করত। আর চলিত ভাষা হচ্ছে নরমাল সাধারণ মানুষের ভাষা ছিল। তো এটা সময়ের সঙ্গে পরিবর্তিত হইত। তো সেখান থেকে হচ্ছে চলিত ভাষাটা আসছে। তো সাধু ভাষায় কিছু হচ্ছে আপনার বৈশিষ্ট্য আছে, যেমন হচ্ছে কি ক্রিয়া, সর্বনাম এবং অনুসর্গ পূর্ণাঙ্গ রূপে ব্যবহৃত হয় সাধু ভাষায়। আর চলিত ভাষার রীতির আদর্শ রূপকে বলা হয় কি প্রমিত ভাষা। ঠিক আছে? আচ্ছা, প্রমিত ভাষা। ওকে। তারপরে আপনি দেখেন, আচ্ছা, যেমন রামমোহন রায়, মিথিলেন বিদ্যালঙ্গ, বিদ্যাসাগর, অক্ষয়কুমার সাহিত্য তারা সাধু ভাষায় হচ্ছে লিখে গেছেন। এখন হচ্ছে এই যে সংস্কৃত ব্যুৎপত্তি সম্পন্ন মানুষের ভাষাকে সাধু ভাষা বলে অভিহিত করেন কে? রাজা রামমোহন রায় ১ম এটা অভিহিত করেন। মানে সংস্কৃত থেকে হচ্ছে আপনার হচ্ছে সাধু ভাষাটা হচ্ছে উৎপত্তি হইছে।
এই কারণেই হচ্ছে এটার এই কথা কে বলতে, রাজা রামমোহনরা। এবার আমরা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলতে চাই, সেটা হচ্ছে এটা, চলিত ভাষাকে সাহিত্য ভাষা রূপে গ্রহণের সপক্ষে আন্দোলন শুরু করেন কে? প্রমোদ চৌধুরী। তার কিসের মাধ্যমে? তার সবুজ পত্র পত্রিকার মাধ্যমে। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অর্থাৎ হচ্ছে প্রমোদ চৌধুরী হচ্ছে প্রথম আপনার হচ্ছে এই কাজটা করেন যে না, সাধু ভাষা যেহেতু পরিবর্তিত হয় না, এটা একই রকম থাকে, চলিত ভাষা পরিবর্তিত হইতেছে। আর সবাই হচ্ছে চলিত ভাষা সাধু ভাষা ব্যবহার করতো না, চলিত ভাষা সবাই ব্যবহার করে, তার মানে হচ্ছে সহজে হচ্ছে সব মানুষের কাছে হচ্ছে এই চলিত ভাষাটা হচ্ছে সহজে পৌঁছানো সম্ভব। সে কারণে উনি হচ্ছে প্রথমে কবিতা বা উপন্যাস জাতীয় জিনিসপত্রগুলো হচ্ছে লেখা শুরু করছেন তিনি। তার সবুজ পত্র পত্রিকার মাধ্যমে উনি এগুলো লেখে সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। আচ্ছা, তারপরে এই জন্য সাধু বাংলা সাহিত্যের চলিত ভাষারীতি প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী। এটা প্রশ্ন খুবই আসে বারবার। তারপরে এখানে কয়টা বৈশিষ্ট্য পড়ে নেবে, সেগুলো হচ্ছে কি, সাধু ভাষারীতির বৈশিষ্ট্য হচ্ছে গুরু গম্ভীর এবং হচ্ছে তৎসম শব্দবহুল। গুরু গম্ভীর তো আছে, সে সঙ্গে আবার তৎসম শব্দবহুল, এবং নাটক এবং সংলাপের অনুপযোগী। ভালো করে ব্যবহার করা যায় নাটক সংলাপে, কারণ নাটক সংলাপে, নাটক বা বক্তৃতার মধ্যে আপনি এমন জিনিস বলবেন যাতে আপনার শ্রোতা যারা আছে তারা যাতে সহজে ওই জিনিসটা ধরতে পারে। এবং সাধু ভাষা যেহেতু হচ্ছে সহজে পরিবর্তিত হয় না, কিন্তু নর্মাল মানুষের বা সাধারণ মানুষের ভাষা কিন্তু পরিবর্তিত হয় চলিত ভাষা। সো চলিত ভাষায় যদি আপনি কথা বলেন, তাহলে সহজে আপনি কি বোঝাতে যাচ্ছেন ওটা ওনারা বুঝতে পারবে, আর আপনার জন্য সহজ হবে বোঝানো। চলিত ভাষা হচ্ছে পরিবর্তনশীল এবং হচ্ছে তদ্ভব শব্দ ব্যবহৃত হয়। আর হচ্ছে কি, বক্তৃতা ও নাটকের সংলাপের উপযোগী। এই এখান থেকে দেখুন হচ্ছে একটা প্রশ্ন চলে থাকতে পারে। আচ্ছা, তারপরে কি, সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণকে গুরু চণ্ডালী বলে। মানে সাধু ভাষা ব্যবহার করলেন, তারপর হচ্ছে একসঙ্গে আবার চরিত ঋষির চরিত একই বাক্যের মধ্যে ব্যবহার করছে, তখন সেটা গুরু চণ্ডালী দোষ বলে। হয় আপনি লিখলে সব সাধুতে লিখবেন, আর নইলে হচ্ছে সব চলিত রীতিতে লিখবেন, এটা হচ্ছে ভালো। যেমন হচ্ছে কি, যেমন প্রাতে, সহিত, শুকনো, বুনো, তুলো প্রভৃতি এগুলো হচ্ছে কি সাধু ভাষা। যেমন হচ্ছে শুকনো, তো আমরা এখন ব্যবহার করি কি শুকনা, বা হচ্ছে বুনো ব্যবহার না করে আমরা বন্য ব্যবহার করি, তুলো ব্যবহার না করে আমরা কি তুলো ব্যবহার করি। তো এগুলো হচ্ছে সাধু ভাষা থেকে যখন আমরা চলিত ভাষায় আসছে তখন সেটা। প্রাতে মানে হচ্ছে সকালে, আমরা এখন সকাল ব্যবহার করি, আমরা প্রাতে ব্যবহার করি না। আচ্ছা, তারপরে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন কে? রামচন্দ্র বিদ্যাবাগীশ। অর্থাৎ হচ্ছে বাংলা ভাষা হচ্ছে প্রথম, আমরা অভিধান বলতে আমরা ইংলিশে যেমন ডিকশনারি বুঝি, সেরকম হচ্ছে বাংলা ভাষার প্রথম অভিধান করে বাংলা শব্দগুলো একসঙ্গে করে অভিধান সংকলন করে রামচন্দ্র বিদ্যাবাগীশ। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? আচ্ছা, এটা হচ্ছে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ বাংলাতে। আচ্ছা, আমরা একটু নিচের দিকে যাই, তারপরে হচ্ছে আমরা এটা পাবো। তাই, ব্যাকরণ কি? ব্যাকরণ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। তো কাকে ব্যাকরণ বিশেষভাবে বিশ্লেষণ করে? ব্যাকরণ বিশেষভাবে বিশ্লেষণ করে হচ্ছে ভাষাকে। আচ্ছা, যা হচ্ছে ভাষাকে বিশেষভাবে বিশ্লেষণ করে সেটাই হচ্ছে ব্যাকরণ। এটা প্রশ্ন আসতে পারে যে ব্যাকরণ শব্দের উৎপত্তি কি, বা ব্যাকরণ কি করে? ভাষাকে বিশ্লেষণ করে, কিংবা হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। ভাষার অভ্যন্তরীণ যে শৃঙ্খলা আবিষ্কার, সেটাই হচ্ছে আপনার ব্যাকরণ। এই কারণে ব্যাকরণকে ভাষার সংবিধানও বলা হয়। এখানে একটা জিনিস প্রশ্ন, সেটা হচ্ছে ভাষার সৃষ্টি হচ্ছে কিন্তু আগে, ব্যাকরণ হচ্ছে পরে। তারপরে ব্যাকরণের মূল ভিত্তি হচ্ছে ভাষা, এবং এর প্রধান কাজ হচ্ছে ভাষার হচ্ছে বিশ্লেষণ করা। ওকে, প্রথম বাংলা ভাষার প্রথম ব্যাকরণ পর্তুগিজ ভাষায় যেটা রচিত হয়, সেটা কি করেন? মনুয়েল দা আসামপুসো রচিত। মনুয়েল দা আসামপুসো হচ্ছে প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন, সেটা হচ্ছে পর্তুগিজ ভাষায়। এই কারণে হচ্ছে বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ মনুয়েল দা আসামপুসোকে বলা হয়ে থাকে। আর হচ্ছে প্রথম ব্যাকরণ মুদ্রণ করেন, উনি হচ্ছে বাংলা প্রথম ব্যাকরণবিদ, রচনা করছিলেন পর্তুগিজ ভাষায়। পর্তুগিজ ভাষায় লিখিত সেটা প্রথম ব্যাকরণ। আর হচ্ছে প্রথম বাংলা ব্যাকরণ মুদ্রণ করে টাইপ সহযোগে, সেটা হচ্ছে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড রচনা করেন। আর সে সঙ্গে উপমহাদেশে শ্রেষ্ঠ ব্যাকরণ হচ্ছে পানিনি। উনি আসলে ধর্মযাজক টাইপের ছিলেন, তো উনি হচ্ছে আগে হচ্ছে অনেক আগে হচ্ছে ব্যাকরণ সম্পর্কিত কিছু জিনিস লিখে গেছেন, সেখানে ওনাকে শ্রেষ্ঠ ব্যাকরণবিদ বলা হয় উপমহাদেশের। আর ইম্পর্টেন্ট হচ্ছে এখানে এটা যে হচ্ছে বাংলা ভাষার প্রথম বাংলা ব্যাকরণ বাংলা ভাষা, এবং কি হচ্ছে বাংলা ব্যাকরণ রচনা করেন। বাংলা ভাষায় কোনো বাঙালির কর্তৃক রচিত প্রথম ব্যাকরণ হচ্ছে রাজা রামমোহন রায় রচনা করেন, সেটা হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ নামে পরিচিত। এটা খুবই ইম্পর্টেন্ট। এটি প্রথম বাঙালি কর্তৃক রচিত ব্যাকরণ, অর্থাৎ প্রথম বাঙালি বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করছেন
কে করছেন? সেটা হচ্ছে রাজা রামমোহন রায় করছেন এবং সেটার নাম হচ্ছে গড়ীয় ব্যাকরণ করছেন। ইম্পর্টেন্ট জিনিস এটা আসে, এগুলো দরকার নেই আপনাদের বেশি, আর এটা তো বলে দিচ্ছি। আচ্ছা, এরপর আমরা যাব হচ্ছে এই যে এতটুকু পড়াইলাম, এর মধ্যে হচ্ছে আপনার একটা প্রশ্ন থাকবে, এর মধ্যে আপনাদের একটা প্রশ্ন চলে আসবে আর কি, দেখবেন সহজে একটা প্রশ্ন হচ্ছে আসবে, এখান থেকে 1 মার্কের একটা প্রশ্ন পেয়ে যেতে পারেন। খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে, যেহেতু ব্যাকরণের প্রথম ইতিহাস সম্পর্কিত কথাবার্তা এখানে, সেখান থেকে। তারপর আমরা একটু ভিতরে যাই। এরপর হচ্ছে বাংলা ব্যাকরণের ভাষাতত্ত্ব আলোচনা। প্রত্যেক ভাষার 4টি মৌলিক অংশ থাকে। কয়টা মৌলিক অংশ নিয়ে আলোচনা করে? 4টি মৌলিক অংশ। কি? ধ্বনি, শব্দ, বাক্য এবং বর্ণ। তো প্রথমে আমরা বলছি ভাষার ক্ষুদ্রতম একক, সেটা হচ্ছে কি? ধ্বনি। একটা শব্দ উচ্চারণ করলেন, ধ্বনি, সরি, একটা ধ্বনি উচ্চারণ করলেন, একটা ধ্বনি। তো সে সঙ্গে মি যোগ করলেন, মি, আর একটা ধ্বনি। তো সেটা মিলে কি হলো? একটা শব্দ তৈরি হলো, আমে। তারপরে কয়েকটা শব্দ, যেমন হচ্ছে আমি ভালো আছি, 3টা শব্দ মিলে একটা কি হলো? একটা বাক্য তৈরি হলো। তো আমি ভালো আছি, এটা কি কোনো অর্থ প্রকাশ করতেছে? হ্যাঁ, এটা অর্থ প্রকাশ করতেছে যে আমি কেমন আছি সেটা, তার মানে এটা অর্থ প্রকাশ পাচ্ছে, তখনই সেটা হচ্ছে একটা সার্থক বাক্য হবে। তার মানে একটা ধ্বনি তৈরি হলো, কয়েকটা ধ্বনি মিলে একটা শব্দ তৈরি হলো, কয়েকটা শব্দ মিলে একটা বাক্য তৈরি হলো, সে বাক্যের একটা সুন্দর অর্থ যদি থাকে তখনই সেটা একটা সার্থক বাক্য। তো এই 4টি মৌলিক অংশ নিয়ে হচ্ছে এই 4টা হচ্ছে ভাষার 4টি মৌলিক অংশ, এগুলো নিয়ে হচ্ছে ব্যাকরণ আলোচনা করে ভালো করে। তো সেগুলোরে হচ্ছে যখন আলোচনা করবে সেগুলো আমরা ভাগ দিতে পারি, সেটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা বাক্যতত্ত্ব নামে। এখন একটু দেখি কি। তো ধ্বনিতত্ত্ব কি? ধ্বনিতত্ত্ব যে ধ্বনি নিয়ে আলোচনা করবে, এক কথায় শেষ। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনি, ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব যেহেতু হচ্ছে ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে আলোচনা করে, তো সেগুলো কি জানি, ক্ষুদ্র বিষয়গুলো কোত্থেকে উৎপত্তি হয়? বাকযন্ত্র। তো বাকযন্ত্র হচ্ছে আপনার ফুসফুস থেকে শুরু করে গলা, শ্বাসনালী, এই জিনিসগুলি হচ্ছে বাকযন্ত্রের অন্তর্ভুক্ত। তো সেগুলো হচ্ছে বাকযন্ত্র আসবে, বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, এগুলোই হচ্ছে ধ্বনির অন্তর্ভুক্ত থাকবে। তারপর হচ্ছে শব্দতত্ত্ব। শব্দতত্ত্বের আরেক নাম হচ্ছে কি? রূপতত্ত্ব আসবে। তো এগুলো হচ্ছে শব্দ জাতীয় জিনিসগুলো নিয়ে আলোচনা করবে, সেটা কি বিশেষ্য, বিশেষণ, অব্যয়ক্রিয়া, এই জাতীয় শব্দগুলো নিয়ে আলোচনা করবে। আচ্ছা, তারপর বাক্যতত্ত্ব হচ্ছে কি? বাক্যতত্ত্ব আরেকটা নাম হচ্ছে পদক্রম, সেটা হচ্ছে বাক্য জাতীয় জিনিসগুলো নিয়ে আলোচনা করা। যেমন হচ্ছে আপনার কি থাকতে পারে, আমরা একটু দেখবো পরবর্তীতে, এই যে এখানে দেখবো। দেখি অর্থতত্ত্বের আরেক নাম হচ্ছে কি? বাগার্থ তত্ত্ব। এক কথা হচ্ছে অর্থতত্ত্ব হচ্ছে অর্থ সম্পর্কিত জিনিসগুলো নিয়ে আলোচনা করে। অর্থ সম্পর্কিত জিনিসগুলো যেমন বাগধারা। বাগধারা হচ্ছে কয়েকটা শব্দ নিয়ে একটা ছোট একটা শব্দ হইতে পারে, কিংবা 2-3টা শব্দ হইতে পারে, সেটা যদি একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, সেটাই হচ্ছে আপনার তখন ওইটাই হচ্ছে অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত হয়ে যাবে আর কি। তো সেক্ষেত্রে দেখেন ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব কি? ছোট জিনিসগুলো নিয়ে। বর্ণ, যেমন হচ্ছে ক একটা বর্ণ, ক, ক, এটা আবার একটা বর্ণ প্রকাশ করতেছে কি আকারে? বর্ণ হচ্ছে আপনার একটা ধ্বনিকে প্রকাশ করতেছে বর্ণের মাধ্যমে, সে বর্ণ। তারপরে সন্ধি। সন্ধি কয়েকটা আপনার হচ্ছে, যেমন সিংহ যোগ আসন, 2টা কিন্তু হচ্ছে ধ্বনির, 2টা শব্দের সমন্বয় হচ্ছে, 2টা ধ্বনির সমন্বয়ে একটা শব্দ তৈরি হচ্ছে সিংহাসন। তো সেটা আপনার এখানে আলোচনা হচ্ছে সন্ধিতে, নত্যবিধান, সত্যবিধান, এই জিনিসগুলো একটু ভালো করে মনে রাখবেন। ধ্বনিতত্ত্বের মধ্যে কোনগুলো আলোচনা হয়? তারপরে এরকম বাক্যতত্ত্বের মধ্যে লিঙ্গ, সমাস, কারক, বচন, এগুলো আলোচনা হয়। এটা ভালো ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবেন এগুলো। এগুলো মনে রাখার ক্ষেত্রে এগুলো কয়েকবার ভালো করে পড়ে যাবেন, তারপর একটু মনে করার চেষ্টা করবেন, এগুলো বারবার পড়লে তখন হচ্ছে মনে থাকবে। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে বিভিন্ন প্রয়োগ অপপ্রয়োগ নিয়ে। অর্থাৎ আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে আমরা কিছু হচ্ছে ভুল ব্যবহার করি, কিছু হচ্ছে আবার মানে ভুলই ব্যবহার করি, যেগুলো নিয়ে সেগুলোই হচ্ছে আমরা এখন দেখবো আর কি। তো এগুলোর জন্য আসলে এগুলো এক নজরে পড়ে যাবেন। তো এগুলো পড়ার আগে আপনার হচ্ছে পড়তে হবে এই জায়গাগুলো, এই যে এই জায়গাগুলো, এই শব্দগুলো পড়বেন। শব্দগুলো যেমন হচ্ছে কি? শব্দগুলো আমরা কেমনে বুঝবো? যেমন এগুলো হচ্ছে আকাঙ্ক্ষা, এটা হচ্ছে বানানগত ভুল, এখানে বানান ভুল আছে, সেই ভুলটা হচ্ছে আমরা এখানে ধরতে হবে। সন্ধ্যা, রুদ্র, তারপরে কাণ্ড, মধ্যাহ্ন। তো এরকম বানানগুলো হচ্ছে ভালো করে দেখবেন এই জায়গাগুলো। তারপর হচ্ছে কি? সুকেশা বা সুকেশী, তারপর অনাথা, মানে এগুলো হচ্ছে সঠিক শব্দ। এখন আপনি যদি এটা অনাথিনী বানাই দেন, সেটা কিন্তু সঠিক শব্দ হইল না, সেটা ভুল হইল। সেই কারণে এগুলো এখান থেকে দেখে নেবেন। তো এগুলো দেখার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আপনারা যখন দেখবেন তখন হচ্ছে শুদ্ধ যে বানানটা আছে, শুদ্ধগুলো সেগুলো দেখবেন, অশুদ্ধগুলো দেখার দরকার নেই। কারণ কি? অশুদ্ধগুলো দেখলে অসুবিধাটা হবে এইটাই,
যে হচ্ছে আপনার অবচেতন মনে কিন্তু ভুল শব্দটা হচ্ছে আপনার মাথায় থেকে যাবে। তখন আপনি পরীক্ষার হলে যাবেন, বাইরে যাবেন, তখন দেখবেন হচ্ছে আপনি গুড়ায় ফেলতেছেন। তো সেই কারণে অশুদ্ধটা দেখার না দেখে আপনি জাস্ট শুদ্ধগুলো ভালো করে দেখবেন যে শুদ্ধ বানানটা এইটা, শুদ্ধ বানানটা এইটা। তাহলে দেখবেন শুদ্ধ বানানটাই আপনার মনের মধ্যে গাঁথবে। আপনি সম্পূর্ণ না জানেন কিন্তু যখন অপশন দেখবেন তখন মনে পড়বে আচ্ছা এইটা। কারণ আপনি এটা দেখছিলেন শুদ্ধটা। এজন্য অশুদ্ধগুলা দেখার দরকার নাই। সব শুদ্ধগুলা দেখবেন শুধু। আচ্ছা, অশ্রু জল বলে কোনো শব্দ নাই, শুধু অশ্রু শবদাহ। এরকম হচ্ছে আপনার সবগুলোই হচ্ছে এগুলা জাতের যতগুলো সবগুলোই হচ্ছে কয়েকবার করে দেখবেন এগুলা। আমি হচ্ছে জাস্ট দাগাই দিলাম। যেমন হচ্ছে দারিদ্র হয় কিংবা হচ্ছে দরিদ্রতা হয়। তারপরে হচ্ছে স্বতন্ত্র বা দৈন্য হয় কিংবা শুধু দীনতা হয়। ধীরতা। তারপরে এরকম আলস্য বা অলসতা হয়। সর্বকনিষ্ঠ হয়। তত্ত্ব হয়। মহাত্ম মাহাত্ম হয়, মহাত্ম হয় না। তারপর একত্র। তারপরে হচ্ছে চাতুর্য বা চতুরতা। তারপর হচ্ছে একাডেমি, রসিকা। তারপর হচ্ছে বুদ্ধিজীবী। জীবী বানানের মধ্যে কি হয়? সব জীবী, কৃষিজীবী, বুদ্ধিজীবী সব দুইটাই হচ্ছে দীর্ঘিকার হবে। প্রাণীবিদ্যা, রসিকার হবে। তো এরকম সব শুদ্ধ যেগুলো আছে শুদ্ধগুলো সবগুলো দেখে নেবেন এগুলার। এগুলোর ক্ষেত্রে এইটাই নিয়ম। তারপরে হচ্ছে আপনারা ইয়াতে যাবেন। তারপরে ধরেন এই বাক্যগুলোতে যাবেন যে এই বাক্যগুলোর মধ্যে আপনার যখন সঠিক ওয়ার্ডগুলো হচ্ছে বুঝতে পারবেন বা শিখে ফেলবেন, তখন হচ্ছে যখন বাক্যে যাবেন তখন সেটা বুঝতে পারবেন সহজে যে বাক্যের মধ্যে ওয়ার্ডটা বা ভুল আছে। একটা বাক্যের মধ্যে একটা দুটো ভুল দিবে, এর বেশি তো ভুল দিবে না। তখন হচ্ছে সেটা ধরতে সুবিধা হবে। যেমন হচ্ছে বুদ্ধিমান, বুদ্ধিমান হচ্ছে মেয়েটি অতিষ্ঠ চালাক। এখানে ভুলটা কি? মেয়েদের ক্ষেত্রে সেটা কখনো বুদ্ধিমান হয় না। বুদ্ধিমান হয় ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে হয় হচ্ছে বুদ্ধিমতী। আর উতিষ্ঠ বলে কোনো শব্দ নেই। উতিষ্ঠ জায়গা হবে অতিশ হয়, অতিশ চালাক। তারপর অনাথিনী মেয়েটা আমরা একটু দেখছিলাম যে অনাথিনী কোনো শব্দ নেই, শব্দ আছে অনাথা। এই যে অনাথা। তারপরে সকল ছাত্রগণ। ছাত্রগণ মানে কি? একটা জায়গায় যতজন ছাত্র আছে সবাইরে প্রকাশ করতেছে ছাত্রগণ। আর হচ্ছে সকল ছাত্র মানে হচ্ছে সবাইরে বুঝে যাচ্ছে যে সকল ছাত্র। হয় শুধু ছাত্রগণ ব্যবহার করবেন, আর নইলে হচ্ছে শুধু সকল ছাত্র ব্যবহার করবেন। এই যে সকল ছাত্র, আর নইলে শুধু ছাত্রগণ। একসঙ্গে দুইটা ব্যবহার, সেটা হচ্ছে ভুল। তারপরে আপনার এখানে কি তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন। সস্ত্রীক, সস্ত্রীক বানানটা ভুল। এখানে নিচে বটা যেটা আছে সেটা হবে না। এই যে দেখেন। তো এরকম আপনারা অন্যান্য গুলো হচ্ছে দেখুন। সব পোড়া, আমি একটু দেখি, সব পোড়া বলে কিছু নাই। সব দাহ, এটা হচ্ছে একটা একটা শব্দ যেটা হচ্ছে সব দাহ হচ্ছে ব্যবহৃত হয়। এটা হচ্ছে আপনি যদি সব পোড়া ব্যবহার করেন সেটা ভুল। হয়তো বা পোড়া, হ্যাঁ, সব মানে দেহ, লাশ পোড়া, লাশ পুড়তেছে, সেটা ঠিকই আছে, হয়তো বা মনে হইতে পারে, কিন্তু সব দাহ, সব দাহ করে। আচ্ছা, তারপর অদ্যবধি বলে কোনো শব্দ নাই। অদ্য, 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 দ হবে অদ্যবধি। তো এরকম হচ্ছে সবগুলোই হচ্ছে আপনার একটু দেখবেন দারিদ্রতাই না, সেটা হচ্ছে কি হয় দারিদ্র হবে আর নইলে হচ্ছে দরিদ্রতা। এরকম করে সবগুলো দেখে নেন। একটা উন্নতশীল রাষ্ট্রে না, উন্নত দেশে, উন্নতশীল দেশ হয় না, শুধু উন্নত হয়। আর নইলে হচ্ছে উন্নয়নশীল হয় শব্দ। বিধি লঙ্ঘন হয় না, বিধি লঙ্ঘন হয়েছে, বিধি লঙ্ঘিত হয়েছে। ঘটনা বর্ণনা হয়েছে হয় না, ঘটনা বর্ণিত হয়েছে। আমি অপমান হয়েছি। আপনি আর্যটা অপমান করতে পারে, আমি তাকে অপমান করেছি, এটা হইতে পারে। কিন্তু নিজের ক্ষেত্রে যখন তখন আমি অপমানিত হয়েছি, এটা হয়ে ব্যবহৃত হবে। আচ্ছা, দশ চক্রে ঈশ্বর ভূত না, দশ চক্রে হচ্ছে ভগবান ভূত। এটা হচ্ছে কি ভাগ দ্বারা বাক্যে প্রবাদ প্রবচন, এগুলো প্রবাদ প্রবচনের মধ্যে পড়ে। তো সে দশ চক্রে ভগবান ভূত। সারা জীবন ভূতের মজুরি খাটলাম, ভূতের ভূতের ব্যাগার খাটলাম। কথাবার্তা আমরা এগুলো কিন্তু অনেক ব্যবহার করি। তো সেগুলো হচ্ছে সঠিকটা হচ্ছে ব্যবহার করতে হবে আর কি। তো এরকম আপনি যখন নিচের দিকে যাবেন এখানে, তখন আরও কিছু পাবেন। তো এগুলো হচ্ছে একটু ভালো করে দেখে নেবেন আর কি। এগুলো একই অবস্থা, যত সবই দেখে নেবেন। তারপর হচ্ছে আপনি নিজের মতো করে দেখাবেন যে না আমি কোনগুলো আমার হচ্ছে আরও একবার দুইবার দেখার প্রয়োজন আছে, সেগুলো দাগায় রাখবেন। আর যেগুলো পারেন সেগুলো তো নর্মালি পারবেন আপনার। বাংলাদেশ একটি উন্নতিশীল রাষ্ট্র, বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র। আচ্ছা, এই জাতীয় জিনিসগুলো। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার বানান। বানানের একটা কথা, বানান একদিনের বিষয় না, বানান হচ্ছে বারবার দেখতে হবে। বানানটা এখান থেকে কীভাবে ইয়ে করবেন? বানানটা হচ্ছে এভাবেই করবেন যে হচ্ছে আপনার প্রতিদিন হচ্ছে অল্প অল্প কিছু করে হচ্ছে দেখে যাবেন।
অশুদ্ধ বানানটা দেখবেন না, সব শুদ্ধ বানান দেখবেন। এক কথা শেষ, শুদ্ধ বানানগুলো দেখবেন, শুধু শুধু শুদ্ধ বানানগুলো দেখে যাবেন, তাহলে হচ্ছে আপনার সহজে হয়ে যাবে। যে অন্বেষণ কীভাবে হচ্ছে, অগ্নি বিনা কি বানান করতেছে, তারপরে অভিশাপ কীভাবে হচ্ছে, আমি কিছু হালকা দাগায় রাখছি যেগুলো ইম্পর্টেন্ট বেশি, সেগুলো আসে পরীক্ষায়। ইতোমধ্যে এই বানানগুলো হচ্ছে দেখবেন, ইতিমধ্যে না ইতোমধ্যে, এই যে ভুল দেখবেন না, সঠিকগুলো দেখবেন। সঠিকগুলো দেখলে হচ্ছে সহজে পরে ভুলটা ধরতে পারবেন। তারপরে উদিসি, দধিসি, এই ধরনের বানানগুলো, কৃষিজীবীর কথা বলতেছিলাম যে দুইটাই হচ্ছে দীর্ঘিকার হয়। তারপরে গীতাঞ্জলি, এরকম সব বানানগুলো হচ্ছে একটু ভালো করে দেখবেন। চিবি একই অবস্থা। তারপরে বানান, হ্যাঁ বানান, এটা এখানে হালকা কিছু বানান আছে, বানানগুলো একটু ভালো করে দেখলে হচ্ছে মোটামুটি হচ্ছে হবে। তারপরে আবার কিছু বানান আছে, বানান প্রকাশ, বাংলা বানান নিয়ম প্রকাশিত হয়ে আছে। আরো কিছু আছে সহজ চোখে, যেমন হচ্ছে লিপ, আলি, লরসিকার লি, আলি, আলি, আলি প্রত্যয় যোগে আপনার হচ্ছে যখন কোনো ইয়া প্রকাশ পায়, যখন আপনার হচ্ছে কোনো, যেমন হচ্ছে আমরা সোনালী বানান বলি, রূপালী বানান বলি, আমরা কিন্তু এগুলো লিখি কি দীর্ঘিকার দিয়ে। আপনি দেখে কিন্তু সোনালী রূপালী দীর্ঘিকার দিয়ে লেখা, এগুলো কিন্তু ভুল বানান। সঠিক বানানটা হচ্ছে রসিকার হবে, দীর্ঘিকার না, রসিকার হবে। এগুলো কিন্তু ভুল বানান চলতেছে আর কি। তারপরে বিভিন্ন দেশের নামের ক্ষেত্রেও কিন্তু রসিকার হয়, বিভিন্ন দেশ, ভাষা, এগুলোর ক্ষেত্রে রসিকার ব্যবহৃত হয়, এগুলোর ক্ষেত্রে দীর্ঘিকার ব্যবহৃত হয় না। বানান এখানে কিছু দেওয়া আছে, আরো কিছু দেওয়া থাকবে, আমরা দেখবো, তখন হচ্ছে আমরা ইয়ে করতে পারবো আর কি, দেখবো। এখানে এগুলো জাস্ট যেগুলো দেওয়া আছে এগুলো একটু ভালো করে দেখে নিন বানানগুলো। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা ওই ওয়ার্ডগুলো বলতেছিলাম যে ভুল কোনগুলো, সেগুলো অধ্যাপনায় ছাত্রদের তপস্যা। ছাত্ররা কেমন অধ্যাপনা করে, অধ্যাপনা করবে কে, অধ্যাপনা করবে হচ্ছে যে অধ্যাপক, তিনি অধ্যাপনা করেন। ছাত্ররা কি করবে, অধ্যয়ন করবে, এই জন্য অধ্যয়ন ছাত্রদের তপস্যা। সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান, একটা যখন সাহিত্য হয়ে গেছে আর একটা সংস্কৃতি, শুধু সংস্কৃতি হয়, কিন্তু যখন ক লাগাবো, তিক লাগাবো, তখন হচ্ছে এটা হয়ে যাবে সাংস্কৃতিক। তিনি আরোগ্য হয়েছেন, তিনি আরোগ্য লাভ করেছেন। তারপর হচ্ছে কি, তুমি কি ঢাকা যাবে, এটা ইম্পর্টেন্ট। তুমি কি ঢাকা যাবে, কি, কি যখন, কি শব্দটা যখন হচ্ছে মাঝখানে ব্যবহৃত হবে তখন হচ্ছে রসিকার ব্যবহৃত হবে, এই যে দেখেন রসিকার। কিন্তু আপনি যখন হচ্ছে কি দিয়ে কোনো প্রশ্ন করবেন, কি যে দিনকাল এলো, কি যে দিনকাল এলো, তখন কিন্তু কি প্রথম আসতেছে, তখন সেটা হবে কি দীর্ঘিকার। যখন কি কোনো বাক্যের একেবারে প্রথম থাকে তখন সেটা দীর্ঘিকার ব্যবহৃত হবে, আর যখন বাক্যের মাঝখানে থাকবে তখন সেটা হচ্ছে রসিকার ব্যবহৃত হবে। খুব ভালো করে মনে রাখবেন। আকণ্ঠ পর্যন্ত ভোগ করলাম, আকণ্ঠ মানেই হচ্ছে কণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ শব্দটার অর্থ হচ্ছে কি কণ্ঠ পর্যন্ত। সো আপনার তখন আর পর্যন্ত ব্যবহার করার দরকার নাই, আকণ্ঠ ভোজন করলাম এটা দিলে হয়। আর নইলে এটা দিতে পারেন যে শুধু কণ্ঠ পর্যন্ত ভোগ করলাম, এই যেমন এখানে আকণ্ঠ, কিংবা হচ্ছে শুধু কণ্ঠ পর্যন্ত ভোগ করলাম। গণিত খুব কঠিন, গণিত কখনো কঠিন না, গণিত খুব হচ্ছে জটিল। আমরা, আমাদের কাছে কঠিন মনে হয়, বাট হচ্ছে গণিত খুব জটিল আর কি, আমি ধরতে পারি না, সে কারণে জটিল। আপনি যখন ধরতে পারবেন তখন আপনার কাছে সেটা সহজ মনে হবে, এরকম। তারপরে হচ্ছে কি, দৈন্য সর্বদা মতে পরিচ্ছন্ন, বা দৈন্যতা হয় না, শুধু দৈন্য, কিংবা হচ্ছে দীনতা। তুমি নির্দোষী নও, তুমি নির্দোষ নও। সূর্য উদয় হয়, সূর্য উদিত হয়েছে, এরকম এই জাতীয় জিনিসগুলো সব দেখে নেবেন, আপনাদের যেগুলো সমস্যা সেগুলো আইডেন্টিফাই করবেন আর কি। তো এরকম আরো কিছু আছে, আর একটু দেখাই দিই। সকল সভ্যগণ, সকল সভ্যগণ, আর সভ্যগণ মানেই হচ্ছে, সভ্যগণ মানে সবারই বোঝাচ্ছে, গণ থাকা মানেই হচ্ছে সেটা সবারই বোঝাচ্ছে, ওইখানে যা আছে, হয় সকল সভ্য, আর নইলে শুধু সভ্যগণ দিবেন। সর্ববিষয়ে বাহুল্যতা, সর্ববিষয়ে বাহুল্য, বাহুল্যতা শব্দ নেই, বাহুল্য বর্জন করা উচিত। তোমার পরশ্রীকতারতা আমি মুগ্ধ, পরশ্রীকতার মানে হচ্ছে যে অন্যের সুখ দেখে কাতরায়, হিংসা করে, সে হচ্ছে পরশ্রীকাতর। আরেকজনের হিংসা দেখে আপনার যদি সে কারণ, সেটা কখনোই ভালো হয় না। আপনি সেটাতে মুগ্ধ হইতে পারেন না, আপনি সেটাতে হচ্ছে খারাপ লাগতে পারে আপনার, সে আপনি এটা দিতে পারেন, তোমার পরশ্রীকতায় আমি কি, আমি হচ্ছে লজ্জিত, এটা হইতে পারেন যে আপনার একদম পরশ্রীকতা থেকে আপনি লজ্জিত হয়েছে, ব্যাপারটা এটাই। তো আপনি তো তারে মারতে পারেন না বা কিছু করতে পারেন না, যে হচ্ছে অন্যের পরশ্রীকা মানে অন্যের সুখ দেখে হচ্ছে যে হিংসা করে। সে হিংসা করতেছে, এটা তার সমস্যা। এখন আপনার আপনি তোমার কি, কি যে করতেছে এটা তো লজ্জার ব্যাপার আর কি, এটা বলতে পারেন। আচ্ছা, তারপরে এরকম আর কিছু আছে, ওগুলো দেখে নিন। বিদ্যান মুখ,
মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ, শ্রেষ্ঠতর হয় না, শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ মানে সকলের মধ্যে এক শ্রেষ্ঠ, সেটাই শ্রেষ্ঠতর হয় না। তর হয় যখন দুইয়ের মধ্যে ব্যাপিত হয়, দুইটা জিনিসের মধ্যে, তখন একটা অপেক্ষা আরেকটা ভালো, তখন তর হয়। তিনি ধনী ছিলেন এবং সুখী ছিলেন না। এটা প্রথমটা হচ্ছে পজিটিভ বুঝেছে, তিনি ধনী ছিলেন, ভালো কথা বুঝেছেন। তিনি সুখী ছিলেন না, এটা নেগেটিভ অর্থে প্রকাশ করছে। তো তিনি ধনী ছিলেন এবং সুখী ছিলেন, এটা হয় না। তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না। ধনী থাকা মানে হচ্ছে আমরা মনে করি সবকিছু তার কাছে আছে, তিনি সুখী থাকার কথা, কিন্তু হবে তখন যে তিনি সুখী ছিলেন না। হয়তোবা আমরা এটার ক্ষেত্রে এভাবে ব্যবহার করতে পারতাম যে তিনি সৎ ছিলেন এবং সুখী ছিলেন। যে তিনি সৎ ছিলেন, সুখী ছিলেন, দুইটাই হচ্ছে পজিটিভ জিনিস বুঝেছে। সৎ একটা পজিটিভ জিনিস, সুখী একটা পজিটিভ জিনিস, তখন সেক্ষেত্রে হচ্ছে এবং ব্যবহৃত হয়। কিন্তু যখন দুইটা নেগেটিভ আসে, একটা যে কোনো একটা নেগেটিভ যদি থাকে, তখন সেক্ষেত্রে আর এবং ব্যবহৃত হয় না। কি ব্যবহৃত হয়? যখন সেক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হয়। আচ্ছা, মেয়েটি সুকেশী, আমরা কিন্তু দেখেছিলাম সুকেশিনী বলে কোনো শব্দ নেই, সুকেশা হবে। এবং হচ্ছে সুহাসী বলে কোনো শব্দ নেই, হবে সুহাসিনী মেয়েদের ক্ষেত্রে। তো এরকম নিরপরাধী ব্যক্তিকে ক্ষমা করো, নিরপরাধ ব্যক্তিকে ক্ষমা করো। তো এরকম হচ্ছে, এগুলো দেখে নিবেন, এগুলো ভালো করে এগুলো দেখে নিলে হচ্ছে মোটামুটি বানানোর ক্ষেত্রে একটা হয়তোবা এতটুকু আমি আজকে বলতাম না, বুঝে যাবেন আপনাদের, যেহেতু সময় সংকটের কারণে একটু আমরা একটু বেশি করে টানছি, এটাই করবো। আর এটা ধারণা পাইলেন আর কি, যে হচ্ছে মোটামুটি বানান বা বাক্য এগুলো থেকে হচ্ছে আপনার প্রশ্নগুলো বেশি আসে আর কি। বাক্য আসলে আপনার এই ধরনের আসবে বাক্য, একটা বাক্য দিয়ে দেবে, এখানে ক্ষেত্রে কোনটা ভুল সেটা আইডেন্টিফাই করতে বলবে, এটাই। আর কিংবা হচ্ছে তিনটা সঠিক দিয়ে একটা ভুল দিবে, বলবে যে কোনটা ভুল আর কি নিচে। আর নইলে হচ্ছে বানান দিলে তো যে কোনো একটা বানান দিতে পারে, বানান কি দেয়, তো বানানগুলো ভালো করে দেখবেন, বানান আসে পরীক্ষা, একটা বানান পাবে। ব্যাকরণ থেকে মোটামুটি এখানে যে যতগুলো জিনিস দেখাইছে, এখান থেকে দেখবেন হচ্ছে 2 মার্ক বা 1 মার্ক সহজে পেয়ে যাবেন আর কি। এই জন্যই বললাম যে হচ্ছে ব্যাকরণটা একটু কঠিন, একটু পড়া বেশি লাগে, মার্কস কম থাকে আর কি। মানে বলা যায় না, গতবার আপনার 7টা প্রশ্ন দিচ্ছে, এবার হয়তো বা ব্যাকরণ থেকে 10টা, সাহিত্য থেকে আপনার হচ্ছে 10টা দিতেই পারে, তাদের ইচ্ছা আর কি। কিন্তু আপনার প্রিপারেশনে নিতে হবে ভালো করে। আর যেহেতু আপনার 10 মার্ক আসছে ব্যাকরণ থেকে, সো কোনো অংশে ফেলানো না, ভালো মার্ক কিন্তু। এ কারণেই যে ব্যাকরণ থেকে কম দেয় প্রিলিতে, যে হচ্ছে কারণ আপনার রিটেনে কিন্তু 10 মার্ক আসে, তো 10 মার্ক আবার এখানে 7 মার্ক, 17 মার্ক কিন্তু অলরেডি আসে। সো এই কারণে প্রিলিতে হচ্ছে আপনার সাহিত্য থেকে বেশি দেয়, হয়তো স্যাররা এটাও স্যারদের মনে হইতে পারে আর কি, ধারণা। হ্যাঁ, হ্যাঁ ক্লাস, হ্যাঁ ক্লাস তো দেওয়া হয়, ক্লাস আপনার হচ্ছে লিঙ্ক লিঙ্ক আছে তো ক্লাসে, আপনি দেখেন আপনার এর আগে যে ক্লাসটা হয়েছে আপনাদের, এর আগে হচ্ছে ইংলিশের যে ক্লাসটা হয়েছে, প্রিপারেশনের যে ক্লাসটা হয়েছে, ওটা কিন্তু হচ্ছে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমি, লিঙ্ক আছে। আপনাদের সেগমেন্ট কিন্তু আলাদা করা আছে গ্রুপের ভিতরে, বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে কৃষি, আলাদা আলাদা হচ্ছে সাব গ্রুপ করা আছে, গ্রুপের ভিতরে হচ্ছে লিঙ্ক দিয়েছি, আপনি এখানে দেখতে পাবেন আর কি। লিঙ্কে ঢুকলে, হ্যাঁ লিঙ্কে দেখতে পারবেন, পুরো ক্লাসে হচ্ছে রেকর্ড আছে, ওগুলো দেখতে পারবেন। আচ্ছা, সময়, সময়টা হচ্ছে আপনার উপর ম্যানেজমেন্ট করবে, আপনি সময় কীভাবে দিবেন। আপনার, হ্যাঁ আছে মোটামুটি আসছে, প্রশ্ন করেন যারা করছেন, আমি বলতেছি আর কি। সময়টা হচ্ছে আপনার ডিপেন্ড করবে, আপনি কীভাবে হচ্ছে সময় দিবেন। অর্থাৎ আপনার কাছে যদি মনে হয় যে না আমার এটা সময় লাগতেছে বেশি, তাহলে দিবেন। যেমন হচ্ছে আজকে যেহেতু আরও একটু বাকি সময় থাকবে, সো আজকে বিকাল একটা সময় পাচ্ছেন, রাতে একটা সময় পাচ্ছেন, এটা একটু পড়ে শুরু করবেনই আর কি। তারপর সে সঙ্গে হচ্ছে আবার আপনি যখন ইয়াতে যাবেন, এটা কি বলে, আগামীকাল আবার দিন পাবেন, রাত পাবেন, তো দিন পাবেন আর কি, হ্যাঁ রাতেরও কিছু অংশ সময় পাবেন ইয়ার ক্লাস পাওয়া পর্যন্ত। তো এরকম করে মোটামুটি আমরা যেহেতু হচ্ছে আপনার রুটিনে নিয়ে আসবো, মানে রুটিন অনুসারে সামনে থেকে শুরু হবে। আগামীকাল রাতে শুরু হলে এরপর দিন রাতের কিছুটা রাতের 8টা থেকে হচ্ছে 9:30 বাজবে, এরপরও কিন্তু আপনার 1 ঘন্টা সময় দিতে পারে। তারপরে এরপরে দিন পাবেন, সকালবেলা পুরোটা পাবেন, বিকাল পাবেন, আবার রাত পাবেন, এরপরের দিনও হচ্ছে কিন্তু আবার দিন পাচ্ছেন। তো মোটামুটি টার্গেট ওইভাবেই করবেন যে হচ্ছে যাতে এর মধ্যে হচ্ছে শেষ করা যায়। আর ধরো রাতে যা পড়লেন 1 ঘন্টা, সেটা সকালবেলা উঠে হালকা রিভিশন দিয়ে আবার নতুন করে কিছু শুরু করলেন। তো সকালে যা পড়বেন, রাতে যা পড়লেন, সেটা হচ্ছে বিকালে হালকা রিভিশন দিয়ে দিলেন, এরপর দিন রাতে আবার নতুন গুলো, মানে এই জায়গাগুলোর মধ্যে আর কি, যে যতটুকু পড়েছি নতুনগুলো পড়ে ফেললেন আর কি। তো এরকম করেই হচ্ছে আপনার সুবিধাটা হবে আর কি, তাহলে মোটামুটি শেষ হয়ে যাবে আর কি। আর যদি হচ্ছে যে একজনের যদি একদিনই শেষ হয়ে যায়, আর যদি সময় থাকে, তাহলে আবার রিভিশন দেন, আপনি দ্রুত রিভিশন দেন, যত রিভিশন দিবেন তত হচ্ছে আপনি দেখবেন হচ্ছে মাথার মধ্যে হচ্ছে ভালো করে হচ্ছে খাটবে আর কি। তা না হলে হচ্ছে খালি ভুলবেন। জি, প্রশ্ন থাকলে করতে পারেন, আর নইলে হচ্ছে প্রশ্ন লিখে করেন, আর নইলে হচ্ছে ক্লাসটা শেষ করবো আর কি। হ্যাঁ এটারও দিয়ে দেবো, এটারও হচ্ছে রেকর্ড পেয়ে যাবেন।
কৃষি। হ্যাঁ, কৃষি নিয়ে তেমন টেনশন নেই। আপনাদের মোটামুটি টেনশন বেশি হবে ইংলিশ আর বাংলা নিয়ে, সেটা আমি বুঝতে পারছি। কৃষি আমরা শুরু করবো একটু, কৃষি এরপরে ক্লাসে আমরা হচ্ছে শুরু করবো একটু কৃষি। না, আপনারা যে কয়জন আছেন, আপনারা তো এখানে কম। আমার সেকেন্ড বেস যেটা আছে ওইটাতে হচ্ছে আমি গতকালকে রাতে হচ্ছে নিচ্ছি। তো আপনাদেরকে এইটা এই গতদিনে হচ্ছে ওনাদের এই ক্লাসটা নেওয়া হয়েছে। আপনার বাংলা এই ক্লাসটা নিচ্ছি। তো এর আগে আপনার হচ্ছে কি নিচ্ছি, ওনাদের ইংলিশ একটা ক্লাস নিচ্ছি, বাংলা নিচ্ছি সেকেন্ড বেচের। প্রথম বেচ আর একটু আগে আছে ওনাদের সঙ্গে। আপনাদেরকে হচ্ছে সেকেন্ড বেচে যুক্ত করে দিব আর কি সামনে। আপনারা যে কয়জন আছেন সেকেন্ড ব্যাচে যুক্ত করলে ওইখানে ওখানে বেশি নেই, ওখানে 8-9 জন আছে আর কি। আপনারা যুক্ত হলে ভালো হয় আর কি। ওইটাতে আপনাদের যোগ করে দেবো, একটু সমান করে নিচ্ছি, সমান করে নিয়ে তারপরে যোগ করে দিব, তাইলে হচ্ছে একই সঙ্গে আপনারা তাল মিলাতে পারবেন আর কি। আচ্ছা করেন, হ্যাঁ প্রশ্ন করতে পারেন আপনারা। না, অগ্রদূত কিনছেন, ভালো কথা। অগ্রদূত কিনছেন যে, বা কেউ আরেকজন বলছে MP3 কিনছেন, পড়েন ওইটা পড়েন। আপনারা এই জিনিসগুলো কিন্তু বইয়ের মধ্যে পাবেন। তো এগুলো আপনারা যখন পড়বেন তখন এই পিডিএফটা দেখবেন, পিডিএফটা বা ভিডিওটা দেখে দেখে হচ্ছে আপনার আপনার বইয়ের মধ্যে দাগায় ওগুলো পড়ে ফেলেন আর কি। আর আরেকটা কথা যে হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো তো দেওয়াই আছে এখানে, এই যে বিভিন্ন বিসিএস এর যে প্রশ্নগুলো দেওয়া আছে অবশ্যই এগুলো পড়বেন, কোনো কথা নেই, এগুলো মাস্ট, এগুলো পড়তে হবে। এই যে প্রশ্নগুলো যেগুলো আছে, বানানো বাক্য শুদ্ধির যে প্রশ্নগুলো আছে এগুলো সবগুলোই পড়বেন। এগুলো এগুলো ছাড়া যাবে না, এগুলো অবশ্যই দেখবেন। এগুলো আগে দেখে প্রশ্ন ধারণা নিতে পারেন, কিংবা হচ্ছে আগে ভিতরে জিনিস পড়ে হচ্ছে পরে এটা নিতে পারেন। হ্যাঁ, আগে প্রশ্নগুলো পড়া হচ্ছে বেটার, তাহলে হচ্ছে একটা ধারণা পাবেন আর কি কোন কোন জিনিসগুলো আসতেছে। যে টাইম ম্যানেজমেন্ট, আপনার টাইম ম্যানেজমেন্ট নিয়ে তো চিন্তার কিছু নেই। আপনাদের পিলিতে যথেষ্ট টাইম পাবেন আর কি। আপনার যা পারবেন দেখেন হচ্ছে ভালো একটা টাইম পাবেন। আপনার পিলি কাটমার্কস নিয়ে কি কথা বলবো, কাটমার্কস নিয়ে কথা বলছি। কাটমার্কসের ব্যাপারটা হচ্ছে আপনার ধরেন গতবার আমার মনে হয় 50 মার্কস পাই হচ্ছে কাটমার্ক ছিল আর কি। এবার সিটিটাও বেশি, আবেদন হয়তো বা একটু বেশি হচ্ছে। কয়েক বছর পরে কিন্তু অনেক দেরিতে হচ্ছে আপনার ইয়েটা আসছে। মোটামুটি 21 সালে একটা বেচ বের হওয়ার কথা আপনাদের, 22 সালে একটা বেচ বের হওয়ার কথা, 23 সালে একটা বেচ বের হয়েছে। তো মোটামুটি 3টা বেচ তো বের হয়েছে, কিছু স্টুডেন্ট তো যোগ হয়েছে। আহ, মোটামুটি হচ্ছে ভালো স্টুডেন্ট, গতবারের তুলনায় হচ্ছে বেশি স্টুডেন্ট হয়েছে, সিটও বেশি আছে আর কি। তো সেক্ষেত্রে বলবো আপনাদের মোটামুটি আমার মনে হয় সবচেয়ে সেফ জোন হচ্ছে আপনি যদি 60 মার্ক রাখতে পারেন। 60 মার্ক রাখতে পারলে হচ্ছে সেফ। ধরেন আপনি কেউ 65টা পার্সেন্ট, 60টা 65টা পার্সেন্ট পারার পরে হচ্ছে আপনি আর পারতেছেন না। আর পারতেছেন না বলতে আপনার কাছে আরো 5টা প্রশ্ন আছে যেগুলো হচ্ছে কনফিউজিং, মানে আপনি মনে হয় 2টা অপশনের মধ্যে যে 4টা অপশন থাকে, তো তার মধ্যে হয়তো বা আপনার কাছে 1 আর 2 অপশনের মধ্যে ঝামেলা লাগতেছে যে এই দুইটার মধ্যে একটা হইতে পারে, কোনটা হবে কোনটা হবে। তখন আপনি কি করবেন, তখন হচ্ছে ওরা দাগানোর দরকার নাই, দাগাবেন না, কারণ নেগেটিভ মার্কিং আছে, তখন এগুলো দাগানোর দরকার নেই। আপনি এরকমগুলো দাগাবেন কখন, যখন হচ্ছে দেখবেন আপনার প্রশ্ন কাটমার্কস হচ্ছে আপনার ধরেন কাটমার্কস ইজিটি বলা যায় না, আপনি যখন হচ্ছে 45, 46, 47 বা হচ্ছে আপনার 50-এর কাছাকাছি আছেন, মানে আপনার 50 হইতেছে না, 48, 49টা আপনার সঠিকভাবে দাগাইতে পারছেন, 50টা পারতেছেন না, তখন হচ্ছে আর যে 5টা আপনার কাছে মনে হয় হচ্ছে একটু কনফিউশন, তখন সেগুলো দাগাবেন। কারণ 48, 50 নিচের মার্কস নাম্বারটা হচ্ছে আপনাদের জন্য রিস্কি আর কি। সেক্ষেত্রে হইতে পারে, না হইতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে তখন দাগাবেন যে হইতেছে না, রিস্ক একটা নিয়ে নিই সেক্ষেত্রে। বাট অন্যথায় হচ্ছে আপনার যখন হচ্ছে 60-65 দাগাবেন আপনি, তখন রিস্ক নেওয়ার দরকার নেই। তখন রিস্ক নেওয়া মানে হচ্ছে আপনার হচ্ছে নেগেটিভ মার্ক আসবে। ওই যদি আপনার 5টার মধ্যে হচ্ছে আপনার একটা হইলো, 4টা ভুল গেল, তখন কিন্তু হচ্ছে আপনার আলটিমেট হচ্ছে 4টা তো গেলই গেল, আবার হচ্ছে ওই 4টার জন্য কিন্তু আরো 1 মার্ক হচ্ছে আপনার যাবে আর কি। তখন এরকম রিস্ক নেওয়ার দরকার নেই। হ্যাঁ, মোটামুটি 60-65 কাছাকাছি থাকলে তো সেফ, একেবারে ভালো সেফ। আর কিন্তু ভালো প্রিপারেশন নিলে হচ্ছে আপনার রিটেনের জন্য হচ্ছে একটা ভালো সুবিধা থাকে, অ্যাডভান্টেজ থাকে সবসময়। আচ্ছা, আর যেহেতু প্রশ্ন নেই তাহলে হচ্ছে আজকে আপাতত ঠিক আছে। আচ্ছা তাহলে ক্লাসটা আপাতত এখানে শেষ করি।